বন্ধু কেমন আছিস? প্যাকেট হাতে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ভালো আর কি করে থাকি? সারা বছর যদি গ্রামে গরম থাকে তাহলে কেমন থাকা যায়? ফসল আবাদিও ঠিক মতো হয় না। একটা সহজ কাজ করলে হয় বন্ধু। আমাদের এমন ধরনের ফসল চাষ করতে হবে যাতে শীত গরম সব সময় সেই ফসল ফলে। তুই তো দেখি টমেটো চারা লাগাতে যাচ্ছিস। শীতে টমেটোর ফলন ভালো হয়, এই জন্য মনে করলাম টমেটো লাগিয়ে দেখি, হয়তো ফলন ভালোই হতে পারে। আমাদের একটা সময় কত সুখ ছিল, নদী ভরা মাছ, গোলা ভরা ফসল। এখন আর এসব কিছুই হয় না। সেই দিনটা যদি আবার ফিরে আসতো কত ভালোই না হতো। বুড়ির অভিশাপে এমন হয়েছে। বুড়ির বাড়ি তো যাদবপুর, তাহলে বুড়ি অভিশাপ দিলে মধুপুর গ্রামে দেবে, নিজ গ্রামে কেন অভিশাপ দিল? বুড়ির মেয়ে মধুপুর গ্রামের রমেশবাবুর ভাইকে পছন্দ করে বিয়ে করেছিল। রমেশবাবু সেই বিয়ে কোনো দিনই মেনে নেয়নি। এদিকে যাদবপুর গ্রামের রতন মিয়া রমেশের কথায় বুড়ির মেয়েকে খুন করে। বুড়ির মেয়ের শোকে রমেশবাবুর ছেলেও আত্মহত্যা করে। তারপর থেকে এক গ্রামে শীত আর এক গ্রামে প্রচণ্ড গরম পড়ে। একমাত্র বুড়ি পারে দুই গ্রামকে অভিশাপ মুক্ত করতে আর কি। তাহলে আমাদের উচিত বুড়ির কাছে গিয়ে অনুরোধ করা, যাতে উনি এই অভিশাপ থেকে সবাইকে মুক্ত করে। আমার মনে হয় না কোনো কাজ হবে। বুড়ি খুবই জেদি। বুড়ি যদি অভিশাপ মুক্ত না করে তাহলে পৃথিবী যতদিন আছে এই দুই গ্রামের একই অবস্থায় থাকবে আর কি। বন্ধু, আমি মাঠে যাই, রোদ উঠে গেলে আবার চারা লাগাতে পারবো না। আমি যাই তোদের গ্রামের বাজার করতে। তোদের বাজারে তো শীতের সবজি পাওয়া যায়। ঠিক আছে বন্ধু। এই নদীর মাছ যেমন সব শেষ হয়ে গেছে, তেমনি দুই গ্রামের মানুষও শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে থাকতে যেন দেখে যেতে পারি। কি গো বুড়ি, নদীর ধারে একা একা কি করছো কি? মেয়ের শোক বুঝে এখনো কাটেনি? এবার তুমি দুই গ্রামকে অভিশাপ মুক্ত করো। তুই আমার মেয়েকে 20 বছর আগে খুন করেছিলি। তোকে আমি এখনো শেষ করতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। এত বছর পরও তোমার জেদ দেখলে অবাক হয়ে যায়। যা হবার হয়ে গেছে, এবার তুমি দুই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দাও। এই নদীর দিকে তাকিয়ে দেখ। নদীর এক পাশে গরম জল আর এক পাশে ঠান্ডা। নদীর জল ঠান্ডা ও গরম হওয়ার কারণে এই নদীতে কোনো মাছ হয় না। এই নদীর মতো দুই গ্রামের মানুষও একদিন শেষ হয়ে যাবে, বুঝলি তো? বুড়ি, বেশি যেতে ভালো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার মেয়ের মতো তোমাকে ওপরে পাঠিয়ে দেব। আমাকে আমাকে ওপরে পাঠিয়েছে? তোকে নিষেধ করেছে কে? আমাকে ওপরে পাঠিয়ে দিলে আমি আমার মেয়ের কাছে থাকতে পারবো। বুড়ি, 20 বছর ধরে আমরা তোমার অভিশাপে ভুগছি। এমন কিছু করব যাতে তুমি অভিশাপ মুক্ত হতে বাধ্য হও। কি করবি? আমায় কিচ্ছু করতে পারবি না। আমি তোকে আর রমেশ বাবুকে একদিন শেষ করে দেব। বুড়ি কি পাগল হয়ে গেল নাকি? এত শীত যে আর সহ্য হচ্ছে না। দেখবে ঠান্ডায় জমে কবে আমরা মরে পড়ে আছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা এই গ্রাম ছেড়ে কোথাও একটা চলে যাই বরং, যেখানে গেলে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো। কোথায় যাব? অন্য কোথাও গেলে যে আমাদের ভিক্ষে করে খেতে হবে। কিছুদিন পর তো এখানেও আমাদের ভিক্ষা করেই খেতে হবে। প্রচণ্ড শীতে ফসল আবাদিও তো ঠিক মতো হচ্ছে না। ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করব। কৃষিকাজ করে জীবন আর চলছে না। এদিকে শীতের তীব্রতা যেভাবে শুরু হয়েছে, রাতেও ঠিক মতো ঘুম হচ্ছে না। এই অভিশাপ থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? এইভাবে যে আর পারা যাচ্ছে না। আমাদের তেমন শীতের পোশাকও নেই,
প্রচণ্ড শীতে রাতে ঠিকমতো ঘুমও হচ্ছে না। ওই যে যাদবপুর গ্রামের বুড়ি আছে, একমাত্র উনি চাইলে 2 গ্রামের মানুষ অভিশাপ মুক্ত হবে। উনি যদি মারা যায় তাহলে কি হবে? উনি মারা গেলে কোনো দিন আর এই 2 গ্রাম অভিশাপ মুক্ত হতে পারবে না। বুড়ি একদম সুবিধাজনক না। এই বুড়ির জন্যই তো 2 গ্রামের মানুষ একেবারে মরতে বসেছে। বুড়ির মনে অনেক দুঃখ, সেই দুঃখের জন্য বুড়ি এমনটা করেছে। দুঃখ আছে বলে কি একেবারে পুরো 2 গ্রামের মানুষকে এইভাবে কষ্ট দেবে? মানুষজন দিনের পর দিন কষ্ট পাচ্ছে, আর বুড়ি কিনা তাকিয়ে তাকিয়ে সব দেখছে। বুড়িকে সবাই মিলে বোঝাতে হবে। ওই গ্রামে আমার বন্ধু কিরণ আছে, ওর সাথে একদিন বসে আলোচনা করতে হবে। 2জন মিলে একদিন বুড়ির কাছে যাব। যত দ্রুত পারো একটা ব্যবস্থা করো, নইলে যে আর পারা যাচ্ছে না। দেখি কি করা যায়। 20 বছর পরে আমাকে আবার খবর দিয়েছেন কেন? আমার গ্রামে গরমের যন্ত্রণায় টিকতে পারি না, আর আপনাদের গ্রামে আসলে শীতের যন্ত্রণায় বাঁচি না। জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। 20 বছর আগে যে কাজ করেছিলিস ঠিক একই কাজ আবার করতে হবে। আমাকে কি করতে হবে? এই বোতলে এক ধরনের বিষ আছে, এই বিষ যেভাবেই হোক বুড়িকে খাওয়াতে হবে। বুড়িকে মেরে ফেললে যে 2 গ্রাম কোনোদিন অভিশাপ মুক্ত হবে না। এই বিষ একজন সাধু বাবার কাছ থেকে নেওয়া। সাধু বাবা বলেছে 2 গ্রাম অভিশাপ মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হলো এই বিষ খাইয়ে বুড়িকে মারতে হবে। কাজটা আমি করে দিতে পারবো, কিন্তু আমাকে এবার টাকার পরিমাণ বেশি দিতে হবে। আগের বার অনেক কম টাকায় আপনার কাজ আমি করে দিয়েছি, এবার কিন্তু হবে না। আগের বার আমার মনের অবস্থা একদম ভালো ছিল না, জানিস তো, আমার একমাত্র ভাইকে হারাতে হয়েছিল। বুড়িকে মেরে ফেলবার পর যদি গ্রামবাসী অভিশাপ মুক্ত না হয় তখন কি হবে? আপনি ভেবে দেখলেন কি? ভেবে দেখেছেন কি করবে? বাবা ভাবি কিছু নেই, সাধু বাবা যখন বলেছে অবশ্যই কাজ হবে। কাজ হলে তো ভালো। 20 বছর ধরে আমার যন্ত্রণা ভোগ করছি আমি। গ্রামের অনেক মানুষ তো শহর এলাকায় চলেও গেছে। একবার ভেবেছিলাম আমরাও এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু গ্রামের এত সম্পত্তি ফেলে আর যেতে পারিনি। সম্পত্তি থেকেও বাকি, জমিতে তো ঠিক মতো ফসল হয় না। আমাদের গ্রামে এতটাই গরম যে জমিতে জল দিলে সাথে সাথে শুকিয়ে যায়, যা হয় তা খুবই কম। আমাদের এই দিকেও একই অবস্থা, শীতের কারণে কোনো ফসল হয় না। সে যাকে, আপনি বিষের বোতলটা দিন, সুযোগ বুঝে বুড়িকে বিষটা খাইয়ে দেব। বাড়িতে শীতে থাকতে পারি না, আর এখানে এসে এত গরম লাগছে, মনে হচ্ছে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। কি করা যায় বন্ধু, শেষে কিনা গ্রাম ছেড়ে চলে যাব। এভাবে তো আর থাকা যায় না বন্ধু, আমাদের যে একটা ব্যবস্থা করতেই হবে। গ্রাম ছেড়ে যে চলে যাব, থাকবো কোথায়, খাবো কি? গ্রামে পড়ে থাকলে দেখবি আমাদের একদিন খাওয়াও জুটবে না। লাউ কুমড়োর গাছ লাগালে শুকিয়ে যায়, রোজ 3-4 বার জল দিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখলেও তাতে সবজির সাইজে শশার মতো হয়, আর শশার সাইজ তো লঙ্কার মতো হয়। কিছুদিন আগে আমি যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো সব মরে গেছে। প্রচণ্ড শীতে সবজি গাছ মারা যায়। আমাদের একটা কাজ করতে হবে। নদীর ধারে আমাদের যে জমি আছে না, সেখানে সবজি চাষ করতে হবে। নদীর ঠান্ডা জল আর গরম জল একসাথে মিশিয়ে ফসলের গোড়ায় দেবো, তারপর দেখবো কি হয়। সেটা করলে ভালোই হয়, কিন্তু এত কষ্ট করে কি পারা যাবে? বেঁচে থাকতে হলে যে আমাদের পারতেই হবে। বুড়ি যে কেন এত জেদ করে আছে ওপরওয়ালাই জানে। এত করে বোঝালাম, কিন্তু কোনোভাবেই আমাদের কথা শুনলো না। সত্যি বলতে বুড়িকে দোষ দেওয়া যায় না, বুড়ির জায়গায় নিজেদের কল্পনা করতে হবে। বুড়ি তার মেয়ের খুনের প্রতিশোধ নিতে চায়। এত বছর ধরে যখন মেয়ের খুনের শাস্তি দিতে পারিনি, আর পারবে বলে মনে হয় না। আমারও সেটাই মনে হয়। আমরা মনে হয় কোনো দিন অভিশাপ মুক্ত হব না। বুড়ি ভাত খাচ্ছ নাকি? আমাকে খেতে দেবে? তুই আবার এসেছিস, তোকে আমি এবার শেষ করে দেব। তোকে শেষ করার সময় চলে এসেছে। মৃত্যুর জন্য তুই তুই প্রস্তুত নে। তুমি কি সব আবোল তাবোল বকছো? সত্যি বলতে বয়স হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না।
আমার মাথা একদম ঠিক আছে। তোদের দুজনকে আমি শেষ করে দেব। যদি শেষ করতে না পারি তাহলে এই গ্রাম আমি জ্বালিয়ে দেব। তার আগে তোর অবস্থা আমি খারাপ করে দেব। তোমাকে শেষ করে সবাইকে অভিশাপ মুক্ত করব। তোর হাতে বোতলে বিষ নাকি? দে দে দে, আমি খাবো। এই বিষ যদি আমি খাই তাহলে 2 গ্রাম চলে যাবে। আরে বুড়ি, তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা বলছি? তাহলে দে, বিষ আমি খাবো। রমেশ বাবু এক সাধু বাবার কাছ থেকে বিষ এনেছে। এ বিষ তোমাকে খাওয়াতে পারলে 2 গ্রামের মানুষ মুক্তি পাবে। আমার মেয়েকে মেরে রমেশের শান্তি হয়নি, এখন আবার আমাকে মারতে চায়। হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বুড়ি, তোমার মুখে খালি বড় বড় কথা। তুমি রমেশ বাবুর কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারলে 20 বছরে করতে পারতে। ওপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছে কেন জানিস? তোদের দুজনকে শেষ করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি, তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমাকে বাঁচিয়ে রাখলে বিপদ আরও বাড়বে। তুই নিজে ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে খেপিয়ে দিবি না। আমি খেপে গেলে কি হবে তোরা বুঝতে পারছিস না। আজকে তোমাকে শেষ করে আমি এখান থেকে যাব। আমার কাছে আয়, তোর কি হাল করি দেখ। কাছে আয় একবার। দেখো কত সবজি হয়েছে। লাউ, কুমড়ো, শশায় ভরে গেছে। কষ্ট করলে সব সম্ভব। এতদিন পর উপরওয়ালা বুঝিয়ে আমাদের দিকে মুখ তুলে ফিরে চেয়েছেন। 2 গ্রামের লোকজনদের সবজি চাষের কৌশল শেখাতে হবে। একটু কষ্ট করলে ভালো সবজি ফলাতে পারবো। আমার বন্ধু বুদ্ধি দিয়েছিল বলে সম্ভব হয়েছে, নইলে এই জমি এভাবেই পড়ে থাকতো। আমরা যেখানে আছি এই জায়গাটা যাদবপুর গ্রামের মধ্যে আছে, এই জন্যই প্রচণ্ড গরম লাগছে। এখান থেকে আবার যে বাড়ি যাব শীতে কাঁপতে থাকবো। সত্যি গো, এইভাবে আর পারা যায় না। বছরে 4 মাস শীত থাকার কথা, সেখানে আমরা 20 বছর ধরে এক টানা শীতের মধ্যে কাটাচ্ছি। কিন্তু এই শীত গরম যে আর ভালো লাগছে না। বুড়ির যে কবে দয়া হবে কে জানে বাবা। এক মেয়ের জন্য বুড়ি 2 গ্রামের মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমার মনে হয় একদিন বুড়ি তার অভিশাপ তুলে নেবে। বুড়ি বেঁচে থাকতে আর হবে না। এমন একটা দিন আসবে দেখবে এই 2 গ্রামের মানুষ একেবারে শূন্য হয়ে যাবে। এমন দিন যেন কোনোদিন না আসে। আমরা যখন ছোট ছিলাম তখন কত শান্তি ছিল। অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। কি করবে? আমি বলি কি, চলো আমরাও চলে যাই। বরং আমার বাবার বাড়ির গ্রামে চলে যাই। সেখানে তুমি একটা ছোটোখাটো ব্যবসা করলে দেখবে আমাদের দুজনের ঠিক চলে যাবে। তুমি আর চাই বলো না কেন, শ্বশুর বাড়ির গ্রামে গিয়ে থাকতে পারবো না। লোকে আমাকে ঘর জামাই বলবে। আমরা কি বাবার বাড়িতে গিয়ে থাকবো নাকি? ওই গ্রামে ঘর করে নিজেদের মতো করে থাকবো। কোথাও যাওয়া লাগবে না। আমরা যদি এইভাবে ফসল আবাদ করতে পারি তাহলে আবার আমাদের গ্রামে শান্তি ফিরে আসবে। আমিও চাই শান্তি ফিরে আসুক। তোর এই অবস্থা হলো কি করে? তোকে বলেছিলাম বুড়িকে শেষ করে দিতে, সেটা তো পারলি না, উল্টে নিজের মুখ পোড়ালি। মনে করেছিলাম কাজটা অনেক সহজ, কিন্তু না। বুড়ি হলে কি হবে? বুড়ির শরীরে অনেক শক্তি আছে। বুড়ি আমার হাত থেকে বোতলটা ছিনিয়ে নিল, আমি কিছুতেই বুড়িকে আটকাতে পারিনি। তোকে আবার চেষ্টা করতে হবে। বুড়ির শেষ না হলে বিপদ হয়ে যাবে তো। আমি পারবো না। আমার মুখের যা অবস্থা হয়েছে, এবার বুড়ির কাছে গেলে আমার অবস্থা আরো খারাপ করে দেবে। টাকার পরিমাণ বাড়িয়ে দেব, আগাম অর্ধেক দেব। এবার ভেবে দেখ কি করবি। আগাম আমাকে 50,000 টাকা দিতে হবে। দেব, তবে কাজ করতে না পারলে আমার টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, টাকা ফেরত দেব। এবার আমাকে বিষের বোতলটা দিন। এবার অন্য ব্যবস্থা করা হয়েছে। সাধু বাবা আমাকে যে বোতলের কথা বলেছে
সেই বোতলের মধ্যে বাতাস আছে। বুড়ির নাকের কাছে গিয়ে বোতলের মুখ খুলে দিলেই মারা যাবে। তবে সাবধান, কোনোভাবে যেন বাতাস তোর নাকে যেতে না পারে। এটা তো অনেক কঠিন পদ্ধতি। কঠিন হলেও সহজ, কারণ এইভাবে বুড়িকে মারা সহজ হবে। ঠিক আছে, এবার আমি একদম ঠিক ঠিক কাজ করব। আপনি বোতলটা দিন। বোতল আমার কাছে নেই। যে বুড়িকে শেষ করবে তাকেই সরাসরি সাধু বাবার কাছ থেকে বোতলটা নিতে হবে। কিন্তু কিন্তু সাধু বাবা কোথায় থাকে আমি তো জানি না। আমাদের গ্রামের ঠিক উত্তর দিকে একটা জঙ্গল আছে। জঙ্গলে একটা মাত্র বট গাছ আছে। সাধু বাবা সেই বট গাছের নিচে বসে থাকে। তোকে সেখানে যেতে হবে। আমি তাহলে সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিই। ঠিক আছে, যা। তোরা আবার কেন আমার কাছে এসেছিস? আমি কিন্তু তোদের কথা শুনতে পারবো না। বুড়িমা, দুজন মানুষের অপরাধের শাস্তি তুমি দুই গ্রামের সব মানুষকে দিতে পারো না। মধুপুর গ্রামে প্রচণ্ড শীতে বয়স্ক আর শিশুরা মারা যাচ্ছে, আবার আমাদের গ্রামে প্রচণ্ড গরমে বয়স্ক আর শিশুরা মারা যাচ্ছে। যখন আমার মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছিল, তখন তো কেউ আমার মেয়েকে বাঁচাতে আসেনি। আমার পাশে এসেও কেউ কেউ সান্ত্বনা দেয়নি। আমার কষ্টটা বোঝার ক্ষমতা তোদের নেই। যদি থাকতো তাহলে বারবার তোরা আমার কাছে আসতিস না। বুড়িমা, তাহলে কি আমরা কোনোদিন মুক্তি পাবো না? এবার ভাবছি দুই গ্রামের অভিশাপ মুক্ত করব। তবে আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করতে পারলেই অভিশাপ মুক্ত করব। যাক, তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম। তবে তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে সম্ভব। তুমি যা বলবে আমরা তাই করব বুড়িমা। বলো আমাদের কি করতে হবে? আমি তোদের এক প্রকার ওষুধ দেব। ওই ওষুধ যেভাবেই হোক রমেশের বাড়িতে পৌঁছে দিতে হবে। বাড়ির যে কোনো এক জায়গায় রেখে দিলেও হবে। ওই ঔষধের গন্ধ যখন রমেশের বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন রমেশ কঠিন রোগে আক্রান্ত হবে। তারপর ধীরে ধীরে একটা সময় পর মারা যাবে। আমরা পারবো বুড়িমা, আমাদের পারতেই হবে। রমেশ যখন কঠিন রোগে আক্রান্ত হবে, তখনই দুই গ্রামের মানুষ অভিশাপ মুক্ত হবে। কোথায় সেই ঔষধ? আমাদের কাছে দাও, আমরা আজকেই রমেশের বাড়ি যাব। আজকে হবে না, তোরা সকালে সূর্য ওঠার আগে যাবি, নইলে এই ঔষধে কাজ হবে না। ঠিক আছে বুড়িমা। তোরা একটু বস, ঔষধটা নিয়ে আসি। বুড়ি না, ভালোই হলো, আজকে বুড়িকে শেষ করে দিতে পারবো। ভাগ্যিস জামার পকেটে বোতলটা রেখে দিয়েছিলাম। সকাল সকাল এই হতভাগাদের মুখ দেখতে হবে জানতে পারলে এইদিকে আসতাম না। ও বুড়ি, একা একা কি বলছো? সেদিন আমার মুখের অবস্থা কি করেছো দেখো, মুখটা একেবারে পুড়ে গেছে। বেশ করেছি, আস্তে আস্তে তোর সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে। আমার মেয়ের খুনের বদলা নেব বলে আমি 20টা বছর অপেক্ষা করেছি। বুড়ি, তোমার বাড়াবাড়ির জন্য দু গ্রামের কেউ শান্তিতে নেয়। শান্তি আসবে, কিন্তু সেই শান্তি তুই আর রমেশ ভোগ করতে পারবি না। এই, তোমার এসব কথার বিশ্বাস করি না। আমার কথা তোকে বিশ্বাস করতে কে বলেছে? হ্যাঁ, যা 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 যা, চলে যা। তুই এখন আমার সামনে থেকে চলে যা। হাসছিস কেন? একবার আয়নায় নিজের মুখ দেখেছিস? তোর মুখের অবস্থা ভয়ঙ্কর হবে, আরও ভয়ঙ্কর হবে।
যে কেউ তোর দিকে তাকালে যে ভয় পাবে। বুড়ি, তুমি আমার যা ক্ষতি করেছো আমি তোমাকে ছাড়বো না। সামান্য মুখ পুড়ে গেছে তাই এমন করছিস? আমার হাতে বোতলটা দেখেছো? এটার মুখ খুলে তোমার নাকে দিলে মরে শেষ হয়ে যাবে। ওই বোতলের মুখ খুললে আগে তুই মরবি, তারপর আমি মরবো। তুমি আমাকে ভয় লাগাচ্ছ? আমি তোমাকে আর ভয় পাই না। আগের বার আমাকে বিষ খাওয়াতে গিয়ে নিজে বিপদে পড়েছিলিস, এবারও তাই হবে। তুই যখন আমাকে মারতে চাইছিস, আয় 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 আমাকে মার। আমার কিছু কাজ বাকি ছিল, সেই সব কাজ আমি শেষ করেছি। এখন আমি শান্তিতে মরতে পারবো। বুড়ি, আজকেই তোমার শেষ দিন। শুনেছো, শয়তানটা বুড়িকে মারতে গিয়ে নিজেও মরে শেষ হয়ে গেছে। বুড়িমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, সারা জীবন কোনোদিন সুখ পেল না। আচ্ছা, এই বুড়ি তো মারা গেল, তাহলে এই গ্রাম অভিশাপ মুক্ত হবে কি করে? আমাদের কাছে সে ঔষধ আছে, ওই ঔষধ রমেশের বাড়িতে গিয়ে যত দ্রুত সম্ভব রাখতে হবে। এতদিন হয়ে গেল, এখনো কেউ রাখোনি কেন? রাখা বললেই তো রাখা যায় না, সকালে সূর্য ওঠবার আগেই রাখতে হবে। এদিকে কিরণও কয়েকদিন হলো বাড়ি নেই, কিরণ আসলে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। লাশ দুটো কি এভাবে পড়ে থাকবে? গ্রামবাসী মিলে তো একটা ব্যবস্থা করতে হবে। ঠিকই বলেছেন, একটা ব্যবস্থা করতে হবে। আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। আমি পাশের গ্রামের মানুষ, আমিও আপনাদের সাথে কাজ করতে চাই। এ তো খুবই ভালো কথা। তাকিয়ে দেখুন, সবাই এসেছে খালি দেখতে, কিন্তু এদের যে একটা ব্যবস্থা করতে হবে এটা কারোর মাথায় আসছে না। আমি আর আমার স্ত্রী আপনাদের সাথে হাত মিলিয়ে কাজ করলে দ্রুত সব কিছু হয়ে যাবে। তোমার বন্ধু কিরণ থাকলে খুব ভালো হতো। আর বলো না, গেছে ওর এক পিসিমার বাড়ি, আজকে বিকেলে আসবার কথা। তোমার বন্ধু আসলে কিন্তু সেই ওষুধ কাল সকালেই রমেশের বাড়ি রেখে আসবো। রাখবো তো বটে, তবে সুযোগ বুঝে রাখতে হবে, নইলে ওষুধে কাজ হবে না। তোমার বন্ধু আত্মীয়ের বাড়ি যাওয়ার আর সময় পেল না। তুমি এত ভেবো না তো, এখন লাশ দুটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। বাবা বাবা, এ কি সর্বনাশ হলো! বুড়ি তো মারা গেছে, কি দুই গ্রাম তো অভিশাপ মুক্ত হলো না। আমার ঔষধ তোরা ঠিক মতো প্রয়োগ করতে পারিসনি, যার ফলে এমন অবস্থা হয়েছে। কেন বাবা, আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ করা হয়েছে। আমি রতনকে বলেছিলাম যদি এই বোতলের বাতাস তোর নাকে যায় তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে কি এই অভিশাপ থেকে আমরা কোনোদিন মুক্ত হতে পারবো না? অভিশাপ মুক্ত করবার ব্যবস্থা বুড়ি করে গেছে, খুব দ্রুত সবাই অভিশাপ মুক্ত হবে। সব কিছু 20 বছর আগের মতো হয়ে যাবে, নদীর জল এক হয়ে যাবে, দুই গ্রামের মানুষ মিলেমিশে কাজ করবে। এ তো মহা আনন্দের খবর বাবা। তবে তুই কোনো আনন্দ উপভোগ করতে পারবি না। সবাই যখন মহা সুখে বসবাস করতে থাকবে তখন তুই এই পৃথিবী ছেড়ে অনেক দূরে থাকবি। বাবা, আপনার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। বুড়ি অভিশাপ মুক্ত করবার এমন ব্যবস্থা করে গেছে, সেই ব্যবস্থা মতো কাজ হলে তুই মারা পড়বি। না 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 না, এ হতে পারে না। তাহলে অভিশাপ মুক্ত হওয়ার কোনো দরকার নেই। বুড়ি কি ব্যবস্থা করে গেছে আমাকে বলুন বাবা। এক ধরনের ঔষধ দুই গ্রামের যে কোনো একজনের কাছে বুড়ি দিয়ে গেছে। সে ঔষধ তোর বাড়িতে রাখার কিছুদিন পর তুই মারা যাবি। কার কাছে কার কাছে দিয়ে গেছে? সে কি পুরুষ নাকি মহিলা? সে পুরুষ মানুষ। দুই গ্রামের সকল পুরুষ মানুষকে আমি ধরে ধরে জবাই করব। এসব করে নিজের বিপদ তুই ডেকে আনিস না, যা হবে সেটা মেনে নে। আমি কিছুই মানতে পারবো না। এসব কিছু হতো না যদি 20 বছর আগে বুড়ির মেয়ের সাথে তোর ভাইয়ের বিয়েটা মেনে নিতিস। বাবা
বাবা আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। বড্ড দেরি করে ফেলেছিস। ভুলে গেছিস বুড়ি কি দায়িত্ব দিয়েছিল? আপনি খেয়ে বাবা, বুড়ি দায়িত্ব দিয়ে গেছে আপনি জানলেন কি করে? আমি সব জানি, বুড়ির সব খবর আমি জানতাম। তোদের কাছে যে ওষুধ আছে, কালকে সকালে সূর্য উঠবার আগে যদি রমেশের বাড়িতে রাখতে না পারিস, এই ওষুধে আর কোনো দিন কাজ হবে না। কালকে সকালের মধ্যে আমরা কাজ শেষ করব। কাল যদি না পারিস তাহলে রমেশ কিন্তু 2 গ্রামের সব পুরুষদের মেরে ফেলবে। আমি কিন্তু কাউকে বাঁচাতে পারবো না। অভিশপ্ত গ্রামে আমার শক্তি খুব একটা কাজে লাগে না। বাবা, আপনার কথা শুনে তো আমার খুব ভয় করছে। আমরা পারবো তো? সাহস আর শক্তি থাকলে অবশ্যই পারবি। কিন্তু রমেশ কেন পুরুষদের শেষ করে দেবে বাবা? হঠাৎ করে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কেন নিল? আমি বলেছি 2 গ্রামের যে কোনো 2 পুরুষের কাছে সেই ওষুধ আছে। আপনি কেন বলেছেন? আপনি না বললে তো জানতে পারতাম না। এখন আবার আপনার কথা শুনে মনে হচ্ছে উপকার করতে চাইছেন। কেউ কিছু জানতে চাইলে আমার দায়িত্ব সেটা জানিয়ে দেওয়া, কার কাছে সে ওষুধ আছে। আমি জানতাম কিন্তু রমেশকে বলিনি। এটা না বলবার জন্য আমার ক্ষতিও হতে পারে। আপনার সাথে এখন দেখা হয়ে বড় উপকার হলো, নইলে যে মহা বিপদ হতো। বাবা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, তবে বুড়ি বেঁচে থাকলে ভালো হতো। মারা না পড়লে ওষুধে কাজ হতো না, বুড়ি সেটা নিজেও জানতো। বাবা, আমি তাহলে এখন বাড়ি গেলাম। কালকে সকালে আমাদের সফলভাবে কাজটা করতে হবে তো? বেশ, যা। এত রাতে এখানে আসা ঠিক হয়নি। আমরা আর একটু পরে আসতে পারতাম। আসতে যদি দেরি হয়ে যেত তাহলে তো কিছুই হতো না। আমাদের মনে রাখতে হবে আজকে শেষ দিন। আমার কেমন যেন ভয় ভয় করছে। আমরা যদি না পারি তাহলে তো সব শেষ। বন্ধু, আমাদের যে পারতেই হবে। রমেশের বাড়ির মধ্যে আমরা কিভাবে যাব বন্ধু? কেউ যদি দেখে ফেলে তাহলে তো ভেতরে যেতে দেবে না। সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যেতে হবে। চল তো, বাড়ির পেছন দিকটায় যাই। হ্যাঁ, চল। বন্ধু দেখ, একটা জানালা খোলা। আমরা জানালা দিয়ে ওষুধটা ঘরের মধ্যে ফেলে দেব। সেটা করলে তো ভালো হয়, কিন্তু কাজ হবে তো? এই ওষুধ ঘরের মধ্যে ফেললেই কাজ হবে। তাহলে আমরা তাই করব। বন্ধু, ভোর হয়ে এলো। আমাদের কাজটা এখনই করতে হবে। আলো ফুটলে ওষুধে কাজ হবে না। এই নে বন্ধু, ওপরওয়ালার নাম করে ওষুধটা ছুঁড়ে ফেল। এই দৃশ্য দেখে অনেক শান্তি লাগছে বন্ধু। 20 বছর পরে লোকজন নদীতে স্নান করছে। নদী পার হয়ে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া যাবে। আগে তো অনেক ঘুরে এক গ্রাম থেকে আর এক গ্রামে যেতে হতো। বন্ধু, 2 গ্রামের লোকজন মিলে নদীর ধারে একদিন বনভোজনের আয়োজন করলে ভালো হয়। সে তো খুব ভালো হয়। আমাদের গ্রামের সবাইকে আমি জানিয়ে দেব। আর আমাদের গ্রামের লোকজনকে আমি জানাবো। কবে আয়োজন করা যায়? গ্রামের লোকজনের সাথে আলোচনা করে একটা ভালো দিন দেখে আয়োজন করলেই হবে। তবে বুড়ির জন্য আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। হ্যাঁ, সে অনেক কষ্টে 2 গ্রামের মানুষদের কষ্টে রেখেছিল। তবে বুড়ি অনেক ভালো মানুষ ছিল। ঠিক বলেছিস বন্ধু। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হায় হায় রে, আমার পোড়া কপাল। এই পুকুরটার পানি দিয়ে আমরা চাষ করি, ফসল ফলাই, এখন পানি নাই, কিভাবে চলবে? গ্রামের লোকজন যে না খেয়ে মরবে। কেমন করে এমন হলো? গত বছরও তো এই পুকুর ভরা ছিল, বৃষ্টি না হলেও চলে যেত, কিন্তু এবছর পুকুরের পানি একেবারে শুকিয়ে গেছে। কি আপনি? আমি একজন সাধু। ওই দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোর কান্নাকাটি খেয়াল করছিলাম। এখানে দাঁড়িয়ে এমন করে কাঁদছিস কেন? এই গ্রামের মানুষের যে অনেক বড় বিপদ বাবা। এ বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
সমস্যাটা আমাকে খুলে বলতে পারিস, আমি চেষ্টা করব বিপদ থেকে রক্ষা করবার জন্য। বাবা, আমাদের গ্রামের এই একটি পুকুর, পানি শুকিয়ে গেছে, ফসল হবে না, আমরা বাঁচবো কিভাবে? গ্রামের মানুষ যে না খেয়ে মরে যাবে। চিন্তা করিস না, এ পুকুরে আবার পানি ভরে যাবে, গ্রামের মানুষের মুখে হাসি ফুটবে। কি করে বাবা, কি করে? আকাশেও তো মেঘ দেখা যায় না, তাছাড়া এই শীতের মৌসুমে বৃষ্টি হবে বলে তো মনে হয় না। যদি তোরা গ্রামের লোকজন এই পুকুরের মাঝখানে একসাথে ভোজন করাস, গরিব ধনী ছোট বড় সবাইকে খাওয়াতে হবে, তবেই এই পুকুরে আবার পানি ফিরে আসবে। পুকুরে ভোজন, সবাইকে খাওয়ানো, এতে পানি আসবে? যদি ভোজন করালে পুকুরে পানি আসে তাহলে তাই করব। আমি কখনো ভুল কথা বলি না, আমার কথা সব সময় সত্যি হয়। যত দ্রুত লোকজন খাওয়াতে পারবি তত দ্রুত কাজ হবে। কিন্তু বাবা, গ্রামের লোকজন খাওয়াতে তো অনেক খরচ, এত টাকা পাবো কোথায়? সমস্যা যখন গ্রামের সবার, তাই ভোজনের টাকাও গ্রামের সবাই দেবে। আপনি একদম ঠিক বলেছেন বাবা, আমি আজকের মধ্যে গ্রামের সবাইকে জানিয়ে দেব, পুকুরে পানি আনবার জন্য আমরা সব করতে পারবো। আমি তাহলে এখন গেলাম, যে কোনো ধরনের বিপদে আমি আবার এসে হাজির হব। ঠিক আছে বাবা, ঠিক আছে। পরেশ, পড়ে গেলি ব্যথা পাসনি তো? ওঠ ওঠ। তোকে ডাকতে গিয়ে পড়ে গেলাম রে। ইসতে, একটু সাবধানে সাইকেল চালানো উচিত ছিল তোর, সাবধান না হলে তো পড়েই যাবি। সে যাকগে, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এইখানে বলবি নাকি অন্য কোথাও বসে কথা বলবো? সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে বসি। না রে, ওইখানে লোকজনের ভিড়ের মধ্যে আমার একদম যেতে ইচ্ছা করছে না। তাহলে এই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে কথা বলি। ঠিক আছে, এবার বল কি বলবি। গ্রামের পুকুরে পানি না আসলে যে আমরা সবাই বিপদে পড়ে যাব, আমাদের কিছু একটা করতে হবে। নিতিন ভাইয়া 2 দিন আগে গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে শুকনো পুকুরে একটা ভোজের ব্যবস্থা করেছিল, কিন্তু পানি তো আসেনি। কোন এক সাধু বাবার কথায় নাকি ভোজের ব্যবস্থা করেছিল। সাধু বাবা বলেছিল যদি ভোজের ব্যবস্থা করা হয় তাহলে এই পুকুরে পানি আসবে, কিন্তু সাধু বাবার কথা তো ঠিক হলো না। সাধু বাবা নিতিন ভাইয়ার সাথে মিথ্যা কথা বলেনি তো আবার? কি জানি, কিছু তো বুঝতে পারছি না, তবে কিছু একটা করতে হবে, নইলে যে গ্রামের মানুষ সবাই না খেয়ে মরে যাবে। কি করব আমার তো কিছু মাথায় আসছে না। তবে একটা কাজ করা যেতে পারে, পুকুরটা আবার খনন করতে হবে। খনন করলে নিচ থেকে পানি উঠবে। এটা অবশ্য ঠিক বলেছিস, গ্রামের সবাই মিলে একটা কাজ করতে হবে, একসাথে মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। আমি এখন গেলাম, সময় করে আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, তুই যা, খুব দ্রুত এটা নিয়ে আলোচনা করতে হবে রে। আচ্ছা। কি গো, পান তুমি একা খাচ্ছ, আমাকে একটা দাও। তুমি পান খাও না বলে আমি দিচ্ছি না। পানের নেশা খুব খারাপ, বুঝলে? একবার খাওয়া শুরু করলে আর না খেয়ে থাকতে পারবা না। এই জন্য খাই না, তবে মাঝে মাঝে তোমার খাওয়া দেখে আমারও তো খেতে মন চায়। তোমাকে নিয়ে আর পারি না বাবু, কখন যে কি করতে মন চায় তোমার। হঠাৎ করে এই কথা বলবার কারণগুলো কি শুনি? কয়েকদিন আগে সাধু বাবা ছদ্মবেশ নিয়ে পাশের গ্রামে গেছিলে ক্ষতি করতে। তা কেন গেছিলে? ওদের ক্ষতি করে তোমার লাভ কি? সে অনেক কাহিনী। বিয়ের এতকাল পরেও বুঝতে পেরেছি তুমি আমাকে আপন করে নিতে পারোনি। কি সব বলছো যাতা? বলবো না? আপন করে নিলে তুমি পাশের গ্রামে ক্ষতি করতে চাও কেন, আমাকে সেটা বলতে। এখন থেকে 20 বছর আগের কথা, আমার একমাত্র বোনের বিয়ে হয়েছিল ওই গ্রামের মহাজনের ছেলের সাথে। একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি আমার বোনের শ্বশুর বাড়ি আগুন ধরে গেছে এবং বাড়ির সবাই আগুন ধরে মারা গেছে। এ তো খুবই কষ্টের কথা।
তাই বলে তুমি ওই গ্রামের সবার কেন ক্ষতি করতে চাও? গ্রামের সবাইকে আমি শেষ করে দিতে চাই, তার কারণ ওই রাতে গ্রামের সবাই বাড়ি পুড়ে যেতে দেখেছিল, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিশোধ আমি নেব, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এবার সুযোগটা এসেছে, আমাকে সুযোগটা কাজে লাগাতে হবে। তোমার কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম। ওই গ্রামের লোকজন সত্যিই অনেক খারাপ, নইলে চোখের সামনে মানুষ পুড়ে মরা দেখতে পারতো না। তাহলে বুঝতে পেরেছো কেন আমি এই গ্রামের ক্ষতি চাই? আমি সব বুঝতে পারছি। তোমার জায়গায় আমি থাকলে আমি ওই একই কাজই করতাম। আজ থেকে আমিও তোমার সাথে আছি। বেশ, তাহলে সাথে একজনকে পেলাম। আরে লোকটা কে? হঠাৎ করে আমাদের মাঝে আগুনে পা সেঁকতে এসে আগুন ধরে গেল। এইভাবে ছুটোছুটি করলে তো মারা পড়ে যাবে। এ লতা, তাড়াতাড়ি ঘর থেকে একটা বস্তা নিয়ে এসো, বস্তা চাপা দিয়ে ধরতে হবে তো। এখনই যাচ্ছি। ভাই, আপনি এভাবে ছুটাছুটি করবেন না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন। এই নাও, এই নাও বস্তা। আচ্ছা, আপনার পায়ে কি? হ্যাঁ, আপনি আগুনে পা ছ্যাঁকা দিতেই ধূপ করে আগুন ধরে গেছে। আমার মনে হচ্ছে লোকটা মনে হয় চোর, এই গ্রামে এসেছে চুরি করতে। সেটাই তো, আগে কখনো তোকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। এই সত্যি করে বল, তুই এই গ্রামে কেন এসেছিস? আপনারা আমাকে বারবার কেন চোর বলছেন? আমি চোর নই। তাহলে তুই এখানে কি করছিস? আমি যাচ্ছিলাম গ্রামের শুকনো পুকুরের ভেতর দিয়ে, তারপর দেখি বুদবুদ করে কালো পানি বেরোচ্ছে। সেখানে আমি পা মুচকে পড়ে যাই, প্রচন্ড শীত, আমি কাঁপতে থাকি। তারপর এদিক দিয়ে যাওয়ার সময় দেখি এখানে আগুন জ্বলছে, আগুনে পা সেঁকতে গিয়ে ধূপ করে আগুন ধরে যায়। আর আপনারা আমাকে বারবার চোর বলে যাচ্ছেন। তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো যেন এই গ্রামে না দেখি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না। মায়া, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই গ্রামের দুঃখের দিন এবার শেষ। তুমি এসব কি বলছো? হ্যাঁ, লোকটার পায়ে তেল লেগেছিল, শুকনো পুকুর থেকে কালো পানির মতো যেটা উঠেছে সেটা তেল। তুই ঠিক বলেছিস। কিরে মায়া, অসময় কোথায় যাচ্ছিস? কয়েকদিন ধরে তুই কলেজেও যাস না, পড়াশোনা কি আর করবি না? খুব ঝামেলার মধ্যে আছি রে, ঝামেলা মিটে গেলে তারপর আবার নিয়মিত কলেজে যাব। কি ঝামেলা আমাকে একটু খুলে বল তো। না রে, একদিন সময় করে সব তোকে বলবো। এখন আমি শহরে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে তোর সাথে কথা বললে আমার বড্ড দেরি হয়ে যাবে। শুনলাম তোদের গ্রামের পুকুরের পানি নাকি শুকিয়ে গেছে, ফসল আবাদি কিছুই হচ্ছে না। ঠিকই শুনেছিস। তোকে কে বললো এই কথা? কয়েকদিন আগে বাবা বলছিল, তাই জানতে পেরেছিলাম। আমি যে কয়েকদিন কলেজে যাইনি, আমাকে সব নোটসগুলো দিয়ে দিস, না হলে আমি পড়া কভার করতে পারবো না। চিন্তা করিস না, তোর কোনো অসুবিধা হবে না, আমি সব নোটস তোকে দিয়ে দেব। এই জন্যই তো তোকে আমি বেস্ট ফ্রেন্ড বলি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই যদি আমাকে সত্যিই বেস্ট ফ্রেন্ড মনে করিস, তাহলে বল কেন শহরে যাচ্ছিস? না, তোকে নিয়ে আর পারা যায় না রে। আমি তো বললাম সময় করে একদিন তোকে সব খুলে বলবো। বল না প্লিজ, আমার খুব শুনতে ইচ্ছা করছে। শোন তাহলে, জানিস ভূমি, আমাদের গ্রামের শুকনো পুকুর থেকে এক ধরনের তেল বার হচ্ছে। শহরে আমার চাচা বড় ব্যবসা করে, তাই এই বিষয় নিয়ে চাচার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। ওমা, তাই নাকি? এটা তো খুবই ভালো কথা, একদিন দেখতে যেতে হবে তো। হ্যাঁ অবশ্যই, কালকেই আয় না। আমি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাবাকে খবরটা বলতে হবে। বাবা শুনে নিশ্চয়ই অবাক হবে। অবাক হবার মতনই কথা রে, গ্রামের পুকুর থেকে তেল বার হচ্ছে, এটা তো অবাক কাণ্ড। ভূমি, আমার দেরি হয়ে যাচ্ছে রে, এবার আসি। ঠিক আছে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জানো কি কাণ্ড ঘটেছে? কি কাণ্ড ঘটলো আবার? সারাদিন বাড়ি ছিলাম না, বাড়ি এসে শুনছি কাণ্ড ঘটেছে। কি বলো, তাড়াতাড়ি বলো।
মেয়ে কলেজ থেকে বাড়ি এসেই তোমাকে খুঁজছে, বলছে মা বাবার সাথে জরুরি কথা আছে। আমাকে তো কিছুই বলতে চাইছিল না, অনেক জোরাজুরি করার পরে তারপরে তাই বলল। ভনিতা না করে কি হয়েছে তাড়াতাড়ি বলো। তোমার ভনিতা শোনবার সময় আমার নাই, ঠিক আছে? ওই যে পাশের গ্রাম, তুমি যে গ্রামের লোকজনদের ক্ষতি করতে চাও, ওই গ্রামের শুকনো পুকুর দিয়ে নাকি তেল বার হচ্ছে গো। ওই গ্রামের লোকজন নাকি সেই তেল বিক্রি করে এবার বড় লোক হয়ে যাবে। তাই নাকি? এটা তো সত্যি গুরুত্বপূর্ণ খবর। ওদের তো বড় লোক হতে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। কি করবা তুমি? ওদের বড় লোক হওয়াকে তুমি আটকাতে পারবা? আমার তো মনে হচ্ছে পারবা না। আমাদের গ্রামের চেতন আছে না, চেতনকে সাথে নিয়ে কিছু একটা করতে হবে। দরকার হলে ওদের ওই পুকুর মাটি দিয়ে ভরিয়ে দেব, কোনোভাবে ওখান থেকে তেল উঠতে দেওয়া যাবে না। চেতনের বাড়ি তো অনেক দূর, কাল সকালে যেও চেতনের বাড়ি। না গো, আমাকে আজকে রাতেই যেতে হবে। ওই পুকুর যতক্ষণ আমি মাটি দিয়ে ভরিয়ে দিচ্ছি ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। যা করা সাবধানে করো, বিপদে পড়ো না যেন আবার। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে হলে আমাকে তো কিছু একটা ঝুঁকি নিতেই হবে। 20 বছর আগের কথা আমি একদম ভুলিনি। বোন আমার অনেক আদরের ছিল। আমার না খুব টেনশন হচ্ছে, তুমি এই সব করতে গিয়ে আবার যেন বিপদে না পড়ো। এত চিন্তা করলে কি আমার উদ্দেশ্য আমি সফল করতে পারবো? তুমি একটু বেশি বেশি চিন্তা করছো। চিন্তা চলে আসে, কি করব বলো? সে যাগে, তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার চেতনের বাড়ি যেতে হবে। আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি 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 তাকে ছাড়বো না। মন খারাপ করিস না, সবাই আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, আর তোর এত বড় ক্ষতি করতেই বা যাবে কে? আমার মনে হচ্ছে এমনি এমনি হয়তো আগুন লেগে গেছে। না না ভাবি, এমনি এমনি লাগেনি, কেউ ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে। আমার হাতে একটা কাগজ, এই কাগজে কি লেখা আছে জানো? লেখা আছে, তোর বাড়ি দিয়ে শুরু করলাম, এবার গ্রামের প্রত্যেকের বাড়িতে একে একে আগুন ধরিয়ে দেব। উমা, তাই তো, এই গ্রামে সবার বিপদ, এখন থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। এত বড় শত্রু কে আমাদের? কিছুই তো বুঝতে পারছি না, মনে হয় আশেপাশের গ্রামের কেউ আমাদের সাথে হিংসেম করে এই ধরনের ক্ষতি করবার চেষ্টা করছে। তবে যেই করুক না কেন, আমরা তাকে খুঁজে বার করবই। আচ্ছা ভাবি, নিতিন ভাইয়া আসলো না যে? আমার বাড়িতে আগুন ধরে গেছে আর নিতিন ভাইয়া না এসে থাকতে পারলো? তো নিতিন ভাইয়া বাড়িতে নাই, বাড়ি থাকলে সাথে সাথে চলে আসতো। এদিকে মায়া হয়তো কোনো খবর জানে না, খবর জানলে ছুটতে চলে আসতো। আমি তো শোনার সাথে সাথে চলে এসেছি। আমার সব শেষ হয়ে গেল ভাবি, আমি এ বাড়ি আবার নতুন করে তৈরি করব। কিচ্ছু হবে না, দেখছিস না গ্রামের লোকজন প্রাণ দিয়ে চেষ্টা করছে তোর বাড়ির আগুন নেভানোর জন্য। কিন্তু নিতিন ভাইয়া গেছে কোথায়? শহরে গেছে, কাল সকালেই চলে আসবে। দেখ, আগুন একেবারে নিভে গেছে। আমি এবার বাড়ি যাচ্ছি, কাল তোর সাথে আবার দেখা হবে। আচ্ছা ভাবি, কালকে দেখা হবে তাহলে। তোকে যা করতে বলেছিলাম তা করেছিস? বলেছিলাম কম করে 5টা বাড়ি এক রাতে পুড়িয়ে দিবি, কটা বাড়ি পোড়াতে পেরেছিস? মাত্র একটা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটাও পুরোপুরি পড়েনি, গ্রামের লোকজন এসে রক্ষা করেছে। বাবা, গ্রামের লোকজনের এত দরদ! 20 বছর আগে আমার বোনের বাড়ি যখন পুড়ে গেছিল, কই সেদিন তো কেউ এগিয়ে আসেনি। আপনি এসব কি বলছেন? আপনার কথায় আগামাথা কিছুই তো বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, যা বলেছিলাম সেটা তো ঠিক মতো করতে পারিসনি। কি করব বলুন? একটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে গ্রামের লোকজন সব ছুটে চলে এসেছিল, আমি অন্য কোনো বাড়িতে আর আগুন লাগাতে পারিনি। এবার তোকে আর একটা কাজ করতে হবে। ও গ্রামে একটা শুকনো পুকুর আছে না, পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। পুকুরের ভেতর থেকে তেল উৎপন্ন হচ্ছে, যাতে তেল আর উৎপন্ন না হতে পারে সেটাই আমাদের বন্ধ করতে হবে। ওই পুকুরের ভেতরে যে আমি একদিন বিপদে পড়ে গেছিলাম, কয়েকদিন আগে আমি ওই গ্রামে চুরি করতে গেছিলাম, তারপরে পালাতে গিয়ে পুকুরের ভেতর পিছলে পড়ি। সেদিনই ওই পরেশ আমাকে ধরে পেটানি দিয়েছিল, সেই আগে আমি পরেশের বাড়ি আগে পুড়িয়ে দিয়েছি।
হ্যাঁ সে তো বটে, কিন্তু কিছুই তো করতে পারলি না। এবার পারবো, বলুন আমাকে কি করতে হবে। বললাম তো, শুকনো পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। ওই পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিলে গ্রামের লোকজন একসাথে মরবে, কারণ ওই পুকুরটাই ওদের আয় রোজগারের একমাত্র মাধ্যম। আপনি চিন্তা করবেন না, এবার আমি সফল কাজ শেষ করব। আগে কাজ কর, তারপরে তোর কথা বিশ্বাস করব। দেখুন, আমিও ফাও কথা বলছি না, সত্যি সত্যি আমি এবার সফলভাবে কাজগুলো শেষ করব। আচ্ছা এখন এখান থেকে চল, এখানে দাঁড়িয়ে কথা বলাও নিরাপদ না, লোকজন সন্দেহ করতে পারে তুই তো আবার চোর। চোরের সাথে এত বেশি কথা বলা ঠিক না। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। কে এলো এই অসময়ে আবার? পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে আমার খুব বিরক্ত লাগে। যাই দেখি। ওমা, তুই? আয় আয়, ভিতরে আয়। তোকে বিরক্ত করলাম তাই না? সরি রে। না না, বিরক্ত করবি কেন? তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। অনেকদিন ধরে কলেজে যাচ্ছি না তো, তাই নোটসগুলো সব নিতে এসেছি। খুব ভালো করেছিস। তুই বস, আমি তোর জন্য চা নাস্তা নিয়ে আসি। না না, আমি কিছু খাবো না, আমার খিদা নাই। তাছাড়া আমার মন মানসিকতাও একদম ভালো নেই। কেন রে, কি হয়েছে তোর? ঠিকমতো কলেজে যাস না, সব সময় বলিস ঝামেলা চলছে। কি হয়েছে আমাকে খুলে সব বল তো। জানিস ভূমি, আমাদের গ্রামের পরেশের বাড়িতে কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে। একটা চিঠিও লিখে দিয়ে গেছে, এরপরে নাকি গ্রামের বাকি সবার বাড়িতে আগুন ধরিয়ে দেবে। বুঝতে পারছিস আমরা কি বিপদের মধ্যে আছি? সত্যি রে, এ তো মহাবিপদ। তোর কথা শুনে আমি তো ভয় পেয়ে গেছি। ওই গ্রামের শত্রুকে কেন তোদের ক্ষতি করতে চাইছে সে? সে যেই হোক না কেন, তাকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। তোকে একটা কথা বলতে চাই। তোদের গ্রামে আমার ফুফুর বাড়ি ছিল, কারা যেন আমার ফুফুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। এক রাতের মধ্যে আমার ফুফুর বাড়ির সবাই পুড়ে মারা গিয়েছিল। আগে কখনো এই কথা আমি জানতাম না, গতকাল রাতে আমার মা আমাকে এই কথা বলেছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার এবার মনে পড়েছে। আমাদের গ্রামের মুরব্বীরা বলে 20 বছর আগে মহাজনের বাড়িতে আগুন ধরেছিল। তাদের নাকি খুবই অহংকার ছিল। সে যাকগে, অতীতের কথা তুলে আর কি লাভ বল। তুই আমায় নোটসগুলো দিয়ে দে, আমি চলে যাই। ও মা, এসেই চলে যাবি? আর একটু বস, তোর সাথে গল্প করতে তো ভালোই লাগছে। না রে, আজকে না, অন্য আরেকদিন এসে তোর সঙ্গে জমিয়ে গল্প করব। আচ্ছা বাবা, ঠিক আছে। বুঝলে লতা, যতদিন ঝামেলা না মেটে ততদিন রাত্রে ঘুমানো যাবে না। কে যে আমাদের ক্ষতি করতে চাইছে তাকে খুঁজে বের করতেই হবে। সে না হয় বুঝলাম, কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? শুকনো পুকুরের ধারে যাচ্ছি। বলা যায় না, পুকুরের তেল হয়তো কেউ চুরি করে নিয়ে যেতে পারে। আমাদের তো চারিদিক থেকে বিপদ। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। কতদিন পরে এই গ্রামের মানুষ একটু সুখের মুখ দেখেছিল। এই গ্রামের মানুষের ওপর নিশ্চয়ই কারোর কুনজর লাগছে। একবার যদি জানতে পারি কে এই গ্রামের মানুষের ক্ষতি করতে চাইছে, তাকে পেলে একেবারে খবর করে দেবো একেবারে। কথা বলতে বলতে পুকুরের ধারে তো চলে এলাম। এই দেখো, পুকুরের ওই পাশটাতে কাকে যেন দেখা যাচ্ছে। তাই তো, চলো তো গিয়ে দেখি, চোর হতে পারে, একেবারে হাতে নাতে ধরবো। আমাদের কথা শুনে মনে হয় পালিয়ে গেছে। দেখো, মাটি ফেলে পুকুর ভরাট করে দিতে চাইছিল। শুধু যে মাটি দিয়ে ভরাট করতে চাইছিল তা নয়, এখান থেকে প্রতি রাতের তেলও চুরি হয়। এখন থেকে আমাদের খুবই সজাগ থাকতে হবে। এই যে আমাদের গ্রামের শিল্প কারখানা গড়ে উঠছে, তো এটা কেউ সহ্য করতে পারছে না। আজকে সারা রাত আমরা দুজন এখানে বসে থাকবো, দেখি কে এখানে তেল চুরি করতে আসে। হাতে নাতে একদিন না একদিন ধরা তো পড়বেই। দরকার হলে কাল থেকে পরেশ ও মায়াকেও নিয়ে আসবো, ওরাও আমাদের সাথে এখানে বসে থাকবে। না না, ওরা আসলে হবে না। গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব ওদের, আর আমরা দুজন পুকুর পাহারা দেব। কি হলো, তুমি কি ঘুমাচ্ছ? কই না তো, আমি ঘুমোতে যাব কেন? সারা রাত জেগে থাকতে হবে, বুঝলে? আচ্ছা, থাকবো।
এই চেতনকে দিয়ে কিছু হবে না, ওকে যা আগাম টাকা দিয়েছিলাম সব ফেরত নিতে হবে। আচ্ছা, তুমি কি আর লোক পাও নাই? ওকে দিয়ে কি কোনো কাজ করা সম্ভব? ও তো ঠিক মতো চুরি করতে পারে না। ভেবেছিলাম গ্রামটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, কিন্তু যত দিন যাচ্ছে ওদের গ্রামটা তত উন্নত হচ্ছে। এই গ্রামের উন্নতি আমি একদম সহ্য করতে পারছি না। এবার যা করবার আমাকেই করতে হবে। তুমি নিজে কিছু করতে যেও না, দরকার হলে অন্য লোক দিয়ে কাজ করাও। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ যতদিন না আমি নিতে পারবো ততদিন আমার মনের ভেতর আগুন জ্বলে যাবে। সত্যি গো, তোমার মুখ থেকে যখন কথাগুলো শুনি তখন আমার বড্ড কষ্ট হয়। আচ্ছা, ওই গ্রামে তোমার বোনের বিয়ে দিতে গিয়েছিলে কেন? বোন আমার নিজে পছন্দ করে বিয়ে করেছিল। বোনের সুখের কথা ভেবেই ও গ্রামে বোনকে বিয়ে দিয়েছিলাম। কি রে, তুই কিছু বলবি? আমি কিন্তু তোমাদের সব কথা শুনেছি। বাবা, তুমি যা করছো একদম ঠিক করছো না। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি বেশি হয়। তুই একটু বেশি বুঝিস। এখান থেকে এখন যা। কে বলেছে আমাদের মধ্যে তোকে কথা বলতে? ওই গ্রামে আমার বান্ধবী মায়া বাস করে। আমার বান্ধবী মায়াকে আমি সব বলে দেব। তুই কিন্তু মার খাবি বলে দিলাম। আমি তো আর ওদের এমনি এমনি ক্ষতি করতে চাই না। আমি আমার বোনের মৃত্যু প্রতিশোধ নিতে চাই। ভূমি, তোর বাবার মুখের ওপর কথা বলিস না। নিজের ভালো চাস তো এখান থেকে যা। কি রে, তুই এখানে? তোকে আমি সারা গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছি। কেন, তুই জানিস না গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব তো তোর আর আমার। পাহারা না দিলে কি হবে? যে কোনো সময় যে কারোর বাড়িতে আগুন ধরে যেতে পারে। কে যে এই শয়তানি করছে তাকে খুঁজে বার করা দরকার। সর্বনাশ হয়ে গেছে রে। নিতিন ভাইয়া ও ভাবি পুকুর পাড়ে পাহারা দিতে গেছে। ওদিকে ওদের বাড়িতে কি যেন আগুন ধরিয়ে দিয়ে গেছে। কি বলছিস তুই এসব? আমরা কি একটা দিনও শান্তিতে থাকতে পারবো না? এখনই নিতিন ভাইয়া ও ভাবিকে খবর দিতে হবে। আজকে রাতের মধ্যেই আমরা অপরাধীকে খুঁজে বের করব। কিন্তু কিভাবে সম্ভব? আমরা যে কিছুতেই অপরাধীকে ধরতে পারছি না। সবাই যখন নিতিন ভাইয়ের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করবে তখন আমাদের শুকনো পুকুরটাকেও মাটি দিয়ে ভরাট করে দিতে চাইবে। এই সুযোগে আমি অপরাধীকে ধরে ফেলবো। তুই ঠিক বলেছিস। আমরা নিতিন ভাইয়া ও ভাবিকে বাড়ি পাঠিয়ে দিয়ে দূরে কোথাও চুপ করে খাপটি মেরে বসে থাকবো। সুযোগ বুঝেই আসল অপরাধীকে ধরে ফেলবো। আমাদের এই গ্রামটা একদিন নামকরা গ্রাম হবে। সারা বিশ্বে গ্রামের নাম ছড়িয়ে পড়বে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই গ্রামে চাকরি করতে আসবে। এই দিনটার অপেক্ষায় আছি রে। এখন চল নিতিন ভাইয়া ও ভাবির কাছে যাই। আচ্ছা আচ্ছা, চল চল। মা, বাবা কোথায়? বাবা যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে কিন্তু বাবাকে আমি ছেড়ে কথা বলবো না। তোর বাবা কোথায় আমি কি করে বলবো? সব সময় তুই একটু বেশি বুঝিস। এত বোঝা কিন্তু ভালো না। বাবা সাধারণত রাতে কোথাও যায় না, কিন্তু আজ কোথায় গেছে আমাকে জানতেই হবে। আমি না জানলে তোকে কি করে বলবো? তুমি অবশ্যই জানো, কিন্তু আমাকে বলছো না। মা, আমি এখন আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে গিয়ে সব বলে দিব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই রাত্রিবেলা কোথাও যাবি না। আমি তোমার কথা শুনতে পারবো না মা। তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমাকে যেতেই হবে। এত রাতে বাড়ির বাইরে বার হলে যে মা তোর ক্ষতি হবে। তুই যেচে পড়ে বিপদ ডেকে আনিস না রে মা। কবে কি হয়েছে না হয়েছে সেই ঘটনা মনে রেখে এখন মানুষের ক্ষতি করে কোনো লাভ আছে? 20 বছর আগে কি হয়েছিল সেটা জানা দরকার। বাবা যে ধারণা নিয়ে এই 20 বছর আগের প্রতিশোধের আগুনে জ্বলছে সেটা তো সত্যি নাও হতে পারে। ঠিক বলেছিস রে মা, তোর বাবাকে থামাতে হবে। অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। চল চল, আমিও তোর সাথে ওই গ্রামে যাব। ওই গ্রামে গেলে 20 বছর আগেকার ঘটনা জানা যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। ওইদিকে বাবা হয়তো চেতনকে নিয়ে ওই গ্রামে পৌঁছে গেছে। এখনো পৌঁছাতে পারেনি। কোনো কিছু ঘটার আগেই আমরা পৌঁছে যাব। আজকে রাতের মধ্যে কি পুকুর আমরা ভরাট করতে পারবো?
যে করেই হোক আমাদের পারতে হবে। আজকে রাতে 3টে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি, 3টে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তারপর এখানে এসেছি। একদিন পুরো গ্রামটা শেষ করে দেব। যে গ্রামে আমার বোন পুড়ে মরে গেছে সেই গ্রাম তো আমি টিকিয়ে রাখতে পারি না। আজকে আমরা নিশ্চিত ভরাট করে ফেলবই। রমেশ চাচা, আপনি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার বেস্ট ফ্রেন্ডের বাবা? ছি 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 ছি, ভাবতেই আমার ঘৃণা লাগছে। ঘৃণা লাগছে না? 20 বছর আগে আমার বোন এ গ্রামে পুড়ে মারা গেছিল। তখন তো কেউ আমার বোনকে বাঁচাতে আসেনি। আমি প্রতিশোধ নেব, এ গ্রামের সব মানুষকে শেষ করে দেব। এ গ্রামের মানুষ সুখে থাকবে সেটা আমি মেনে নিতে পারবো না। রমেশ চাচা, আপনি ভুল করছেন। 20 বছর আগের কথা মনে রেখে নিরপরাধ মানুষদের ক্ষতি করা আপনার ঠিক হচ্ছে না। কি ব্যাপার তোমরা এখানে? আমি এখানে তোমাদের কে বললো? তুমি যে এখানেই আসবা আমরা বুঝতে পেরেছিলাম, এজন্যই এখানে এসেছি। ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি যদি কারোর ক্ষতি করতে চাও তাহলে আজকে রাতে মা মেয়ে মিলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করব। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা বাড়ি চলে যাও। আমরা কোথাও যাব না, তোমার সামনেই আত্মহত্যা করব। এখন তুমি ভেবে দেখো কি করবা। মারে, তোরা ছাড়া আমার আর কেউ নেই রে। তোরা যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে? তাহলে এখনই আমাদের সাথে বাড়ি চলো। আপনারা সবাই এখন আমাদের বাড়িতে চলুন। এই গ্রাম থেকে কাল সকালে যাবেন। ঠিক আছে। এই রমেশ বাবু, আপনি কিন্তু এই গ্রামের মানুষদের সাথে খুব অন্যায় করেছেন। আপনি প্রথম সাধু বাবা ছদ্মবেশ নিয়ে আমাকে ধোঁকা দিয়েছিলেন। তারপর আপনার কথা মতো আমি গ্রামের লোকজনকে শুকনো পুকুরে ভোজন করে খাইয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সত্যি বলতে আমি প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো ধরনের অপরাধ করতে বাধ্য হয়েছিলাম। আমার জায়গায় যে কেউ হলে প্রতিশোধ নিতে চাইতো। গ্রামের লোকজনের উচিত ছিল আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনদের বাঁচানো। আপনার বোনের শ্বশুর বাড়ির লোকজন খুব খারাপ ছিল। ওরা মানুষকে মানুষ মনে করতো না। একদিন রাতে পারিবারিক সমস্যার জন্য আপনার বোনের শ্বশুর গভীর রাতে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গ্রামের লোকজন যখন ছুটে যায় তখন তার কোনো রাস্তা ছিল না। আমার পুরো ঘটনাটা স্পষ্ট মনে আছে। বাবা, ওই ঘটনার জন্য তো গ্রামের মানুষের কোনো দোষ নেই। তুমি শুধু শুধু কেন গ্রামবাসীদের ক্ষতি করতে চাইছো? আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমার দ্বারা এই গ্রামের মানুষের আর কোনো ক্ষতি হবে না। আপনি যে ভুল বুঝতে পেরেছেন এতেই আমরা খুশি। তাহলে আমরা এখন আসি। আপনারা সবাই ভালো থাকবেন। এখন থেকে আমরা 2 গ্রামের লোকজন মিলেমিশে থাকব, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।